আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় সংগীত নিয়ে গুরুতর অভিযোগ তুললেন বিএনপি নেতা দুদু। মঞ্চ ৭১ অনুষ্ঠানে আওয়ামী পুনর্বাসনের অভিযোগ, লতিফ সিদ্দিকী, পান্না সহ অনেকে আটক। ডাকসুতে সেনা মোতায়েন নিয়ে জানা গেল নতুন তথ্য। বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় অস্বস্তিতে ভারত। ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এবার বিস্তারিত। জাতীয় সংগীত প্রশ্নে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যারা বাংলাদেশের জাতীয় সংগীত তৈরি করেছিলেন ৭১ সালে, আমি তাদের ধন্যবাদ দিই। কিন্তু আরেকটু বিবেচনা করলে তার অনেক কবিতায় বাংলাদেশ আছে, কিন্তু জাতীয় সংগীতে কি বাংলাদেশ উচ্চারণ করা আছে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে কিন্তু কাজী নজরুল ইসলাম ওই বিবেচনায় সামনে চলে আসে। বৃহস্পতিবার জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেতা। ইতোমধ্যে বক্তব্যটি নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই এটি যৌক্তিক বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ উষ্মা প্রকাশ করেছেন। সজীব নামে একজন লিখেছেন, এতদিন পরে বিএনপির এই নেতা সঠিক উপলব্ধি করেছেন। অন্যদিকে শামসুল নামে আরেকজন লিখেছেন, বিএনপি যে পাকিস্তানি চর দুদুর বক্তব্যে তা আবারও প্রমাণিত হলো। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ ১১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে তাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতা, আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে ডিআরইউ প্রাঙ্গণ থেকে তাদের পুলিশের হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি আসাদুজ্জামান জানান, ডিআরইউ থেকে কয়েকজনকে শাহবাগ থানায় আনা হয়েছিল। পরে শাহবাগ থানার ওসি জানান, তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত ডিবি নেবে। এর আগে সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি ছিল অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের। আলোচনার প্রথম বক্তা হিসেবে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধান ছুঁড়ে ফেলার পায়তারা চলছে। এর পেছনে জামাত, শিবির ও জাতীয় নাগরিক পার্টি জড়িত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই একদল যুবক স্লোগান দিতে দিতে মিলনায়তনে প্রবেশ করে। তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লীগ ধর জেলে ভর, জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো, এমন স্লোগান দিতে থাকে এবং গোল টেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে। দুপুর 12:30টার দিকে পুলিশ এসে তাদেরকে হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে জুলাই যোদ্ধা ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানে উপস্থিত লতিফ সিদ্দিকী সহ অন্যদেরও ঘেরাই করে রাখেন এবং মিলনায়তনে তাদের অবস্থান ঠেকানোর চেষ্টা করেন। রমনা বিভাগের এডিসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। ঘটনাস্থলে একটি ভাঙা টেবিল পড়ে থাকতে দেখা যায়। মিলনায়তনে অংশগ্রহণকারীদের পাশাপাশি কিছু লোককে হট্টগোল করতে দেখা গেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। পোস্টে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জানানো হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এই সকল নির্বাচন সমূহে দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সমূহ একটি শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফতে মজলিস। বিষয়টিকে গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলে দাবি করেছে জামাত। অন্যদিকে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের আগে জুলাই সনদের আইনি ভিত্তি এবং তা বাস্তবায়নের রোডম্যাপ চেয়েছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। বৃহস্পতিবার আলাদা বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হচ্ছে। জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক। জাতির প্রত্যাশা, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, কিন্তু
কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমত অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক, এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। এখন থেকে মাস 6 আগের কথা, মাস্কাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের অবকাশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট বা সার্ককে পুনরুজ্জীবিত করে তোলার প্রসঙ্গ তোলা হয়, যেটি সে দেশের অন্তর্বর্তী সরকারের একটি সুপরিচিত অবস্থান। এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও একাধিকবার সার্ককে জিইয়ে তোলার কথা প্রকাশ্যেই বলেছিলেন, যে প্ল্যাটফর্মের কার্যক্রম প্রায় 1 দশক হলো স্থবির হয়ে রয়েছে। কিন্তু মাস্কাটের বৈঠক মিস্টার জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দেন, সার্কের কথা আপাতত না তোলাই ভালো, কারণ কোন দেশটির কারণে আর কেন সার্ক অচল হয়ে আছে সেটা জোটের সদস্য দেশগুলো ভালো মতোই জানে। শুধু তাই নয়, সার্ককে পুনরুজ্জীবিত করার কথা বলা মানে সেটাকে ভারত যে পাকিস্তানের সুরে সুরে মেলানো হিসেবেই দেখাবে, সেটাও বলেন মিস্টার জয়শঙ্কর। এর দিন কয়েক বাদেই দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আমরা বাংলাদেশকে আরও বলেছি তারা যেন সন্ত্রাসবাদকে নরমালাইজ করার বা স্বাভাবিক ঘটনা বা তুলে ধরার কোনো চেষ্টা না করে। ভারত যেখানে সার্কের হয়ে কথা বললেও পাকিস্তানের হয়ে সওয়াল করা হিসেবে দেখছে, সেখানে ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান কূটনীতিক ঘনিষ্ঠতা যে দিল্লিকে অস্থিতিতে ফেলেছে তা সহজেই অনুমেয়। মাস্কাটে সেই বৈঠকের পরবর্তী কয়েক মাসে পাকিস্তান ও বাংলাদেশ শুধু কাছাকাছি আসেনি, প্রতিরক্ষা, বাণিজ্য, সংস্কৃতি বা যোগাযোগ প্রায় সব খাতেই দুই দেশের সহযোগিতা নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। সেই ফেব্রুয়ারিতেই বাংলাদেশ বহু বছরের মধ্যে প্রথমবার পাকিস্তান থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানি করে দুই দেশের মধ্যে আবারও শুরু হয় সরাসরি বাণিজ্য। এরপর উদ্যোগ নেওয়া হয় ভিসা বিধিনিষেধ শিথিল করার এবং ঢাকা ও ইসলামাবাদের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট চালু করার। বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানায় পাকিস্তান। দুদেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও একে অপর দেশের যেতে শুরু করেন। সেই সব সফরের ছবিও প্রকাশ করা হতে থাকে। এরই ধারাবাহিকতাতেই সদ্য বাংলাদেশ সফর করে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাকদার, যিনি তার সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে তো বটেই, বিএনপি, জামাত বা এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গেও দেখা করেছেন। এমনকি ইশাকদার বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে 71 বা গণহত্যার মতো স্পর্শকাতর ইস্যু নিয়েও কথা বলতে দ্বিধা করেননি। এটিকে একটি মীমাংসিত বিষয় বলে দাবি করেন তিনি বলেন, বাংলাদেশের হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। ঘটনা প্রবাহের এই গতি আর আকস্মিকতা ভারতকে রীতিমতো উদ্বেগে ফেলেছে। পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ সফর কিংবা করাচি থেকে চট্টগ্রামে পণ্যের চালান নিয়ে এর আগে যখনই ভারত সরকারকে প্রশ্ন করা হয়েছে, মুখপাত্র বাধা ধরা জবাব দিয়েছেন, আমাদের নিরাপত্তা পরিবেশে প্রভাব ফেলতে পারে এমন যে কোনো ডেভেলপমেন্টের দিকে আমরা সতর্ক নজর রাখি। কিন্তু ভারতের কর্মকর্তা ও বিশ্লেষকদের অনেকেই এখন ঢাকা ইসলামাবাদের এই নতুন আঞ্চলিক সমীকরণ তাদের স্বার্থকে কিভাবে ব্যাহত করতে পারে এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন। ভারতের প্রধান সেনাধ্যক্ষ চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান পর্যন্ত গত মাসে প্রকাশ্যে স্বীকার করেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশের নিরাপত্তা স্বার্থের ক্ষেত্রে এক ধরনের অভিন্নতা দেখা যাচ্ছে ভারতের জন্য, যার প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। পারমাণবিক চুক্তির শর্ত পূরণ না করার অভিযোগে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গত কয়েকদিন ধরে দেশগুলোর একাধিক বৈঠক হয়েছে। সেখানে কোনো সমাধান না হওয়ায় তেহরানের উপর আবারও নিষেধাজ্ঞা চাপাতে যাচ্ছে দেশগুলো। তারা সতর্কতা দিচ্ছিল 2025 সালের অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হলেও আবারও নিষেধাজ্ঞা শুরু হবে। অবশেষে সেই প্রক্রিয়া শুরু করেছে তারা। 2015 সালে এ দেশগুলো যুক্তরাষ্ট্র সহ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে। এটির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করা। সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার 28 আগস্ট জানিয়েছে, ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া সক্রিয় করায় আগামী 30 দিনের মধ্যে এটি কার্যকর হওয়া শুরু হবে। গত সপ্তাহে ইরান হুমকি দেয়, ইউরোপের দেশগুলো যদি পুনরায় নিষেধাজ্ঞা দেয় তাহলে এর পাল্টা পরিণতি ভোগ করতে হবে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য এই E3 হিসেবে পরিচিত। তারা দাবি করেছিল ইরান 2015 সালের পারমাণবিক চুক্তির ধারা ভঙ্গ করেছে। 10 বছর আগে এই চুক্তি করে পশ্চিমা দেশগুলো ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। এর বদলে তেহরান পারমাণবিক কার্যক্রম সীমিত করে। তবে পশ্চিমারা দাবি করছিল ইরান চুক্তি মানছে না। এই অভিযোগ তুলে 2018 সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। এখন ইউরোপের দেশগুলো একই পথে হাঁটতে যাচ্ছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। বাজারে এসেছে নতুন স্মার্টফোন Xiaomi Redmi 15C।
সময় এখন আমার ট্যাগলাইনে আনা এই ডিভাইসের সবচেয়ে বড় আকর্ষণ হলো 6.9 ইঞ্চির বিশাল ডিসপ্লে। শাওমি বলছে এটি এই সেগমেন্টের সবচেয়ে বড় স্ক্রিন, ফলে ভিডিও গেমস বা যে কোনো ডিজিটাল কন্টেন্ট দেখা হবে আরও স্পষ্ট উপভোগ্য। ডট ড্রপ ডিসপ্লেটিতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, ফলে দ্রুত স্ক্রল বা গেম খেলার সময় ছবির ভিজুয়াল থাকবে স্মুথ ও ক্লিয়ার। সূর্যের আলোতে কিংবা অল্প আলো স্ক্রিনের উজ্জ্বলতা অটোমেটিক বাড়ানো কমানোর সুবিধাও আছে এতে। চোখের সুরক্ষার জন্য ডিভাইসটির ডিসপ্লে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি TUV রেইনল্যান্ডের 3টি সার্টিফিকেট। লো ব্লু লাইট, সার্কাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি। ডিসপ্লের পাশাপাশি ফোনটিতে রয়েছে 6000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, 33 ওয়াট টার্বো চার্জার দিয়ে মাত্র 31 মিনিটে ব্যাটারি 50% পর্যন্ত চার্জ হয়ে যাবে। আবার 10 ওয়াট রিভার্স চার্জিং সুবিধায় এটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে। ক্যামেরার দিক থেকেও ফোনটি শক্তিশালী, এতে থাকছে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা আর সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন শাওমি রেডমি 15C বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। বিনোদন প্রেমী শাওমি ফ্যানদের জন্য এটি হবে নতুন অভিজ্ঞতা। ডিভাইসটি পাওয়া যাচ্ছে 3টি রঙে, মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু। 6GB র্যাম ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা এবং 8GB র্যাম ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 17,499 টাকা। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেটে চলছে এখন নির্বাচনী আমেজ। অক্টোবরে গড়াবে বিসিবি নির্বাচন, তার আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে কোয়াব নির্বাচন। নির্বাচন আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দায়িত্বশীলরা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে আগেই। 4 সেপ্টেম্বর মিরপুর স্টেডিয়ামে দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। আগের 14 বছর এই কমিটি দায়িত্ব পালন করলেও এবার বেশ জমে উঠেছে কোয়াব নির্বাচন। আসতে পারে নতুন মুখ, একই সাথে নতুন রূপে সাজছে কোয়াব। আসতে পারে পদ পদবি বন্টনে ভিন্নতা। জানা গেছে আসন্ন নির্বাচনে থাকছে না সাধারণ সম্পাদক পদ। নতুন করে গঠিত হতে যাচ্ছে কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, একজন সহসভাপতি এবং 8 জন কার্যনির্বাহী সদস্য। বর্তমান 13 সদস্যের অ্যাড হক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন করা, আর আসন্ন নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। জানা গেছে কোয়াবের যে সদস্যরা দেশে নেই বা কোনো কারণে মিরপুরে উপস্থিত হয়ে ভোট দিতে পারবেন না, তাদের জন্য থাকছে অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। এই প্রসঙ্গে অ্যাডহক কমিটির এক সদস্য বলেন, কোয়াবের সদস্য যারা দেশে নেই কিংবা ঢাকায় থাকবেন না তারা অনলাইনে ভোট দিতে পারবেন। বিশেষ করে সে সময় ইংল্যান্ডে থাকবে যুবা ক্রিকেটাররা। এছাড়া যারা রাজশাহীতে থাকবে এইচপি দলের সদস্য তারাও অনলাইনে ভোট দিতে পারবে। তবে আসন্ন কোয়াবের নির্বাচনে ভোট দিতে পারবেন না সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। কোয়াবের নির্বাচন কমিশন থেকে খোঁজ নিয়ে জানা যায় এই মুহূর্তে কোয়াবে তাদের কোনো মেম্বারশিপ নেই, অর্থাৎ নতুন করে কোয়াবের নির্বাচন করার জন্য যে মেম্বারশিপ দরকার সেটা তারা পূরণ করেননি। ফলে নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে সাকিব মাশরাফির ভোট দেওয়ার আর সুযোগ থাকছে না। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।